পশ্চিমবাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জ থানার এক গ্রামের নাম চুরুলিয়া। মহকুমার জামুরিয়া ব্লকে অজয় নদীর দক্ষিণ পারে অবস্থিত এই গ্রামটি নিতান্তই অজপাড়াগা। এখানকার মাটির দেয়াল আর খড়ের ছাউনিতে বানানো ঘর বাড়িগুলো খুবই সাদামাটা। গ্রামের অধিকাংশ মানুষ গরিব ও দিনমজুর। তারা কেউ জমি চাষবাসের কাজ করে, কেউ বা এখানকার কয়লা খনিতে কাজ করে। চুরুলিয়া গ্রামটি খুবই পুরনো, তবে যুগের পর যুগ এখানে হিন্দু মুসলমানের পাশাপাশি সম্প্রীতির বসবাস। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আমি চিরতরে দূরে চলে যাব। সম্রাট শাহ আলম যখন দিল্লির শাসনকর্তা, তখন একবার এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় চুরুলিয়ায় আদালত বসেছিল। সেই আদালতের বিচারক বা কাজী হয়েছিলেন চুরুলিয়ার মুসলিম পরিবারের একজন, যাদের আদি নিবাস ভারতবর্ষের পাটনা। এভাবেই বিখ্যাত কাজী পরিবারের শুরু। Biography of Nazrul, a film by Firdaus Khan. শোনা যায় যে পাটনার অধিবাসী ছিলেন এবং সেখান থেকে চুরুলিয়া এসে তারা বসতি স্থাপন করেন। আমাদের যে বংশধর, পূর্ব বংশধর গোলাম নকশবন্দ, যারা এসেছিলেন শোনা যায় বগদাদ থেকে, পরে পাটনার হাজিপুরে অবস্থান করছিলেন। সেখানে আমরা গিয়েছি, দেখেছি যে ওখানে কাজী মহল্লা বলে এখন এটি কাজী মহল্লা আছে। 1899 খ্রিস্টাব্দের 25শে মে এই ঐতিহ্যবাহী কাজী পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পিতৃস্নেহ তিনি পাননি, দাদার কথা তো ওঠেই না। তাঁর দাদা কাজী আমিনুল্লাহ, বাবা কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। তার বড় ভাই কাজী সাহেব জান, বোন উম্মে কুলসুম, ছোট ভাই আলী হোসেন। নজরুলের ডাক নাম ছিল দুখু মিয়া, তাকে নুরু বলেও কেউ কেউ ডাকতেন। যখন নজরুল জন্মগ্রহণ করেছে, ওরা বনেদি পরিবার, খানদানি পরিবার, কিন্তু তখন এই পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। বাবা ফকির আহমেদ ছিলেন গ্রামের মসজিদের ইমাম এবং মসজিদের পার্শ্ববর্তী মাজারের খাদেম। কাজী ফকির আহমদ তখন মসজিদে ইমামতি করতেন এবং পীর সাহেব যে রয়েছে হাজি পালান পীর সাহেব, সেই দরগাতেও যেতেন। কিন্তু তার প্রথম কাজ ছিল, তার হাতের লেখা সুন্দর ছিল, তিনি দলিল লেখার কাজ করতেন। গ্রামের মক্তবে ধর্মীয় ও মাতৃভাষা পাঠ শুরুর মধ্য দিয়ে নজরুলের শিক্ষা জীবনের শুরু হয়। এটা ছিল মক্তব, শুধু মুসলিম ছেলেরা নয়, হিন্দু ছেলে মেয়েরাও পড়তো। তখন থেকেই কাজী নজরুল শিখেছিলেন সহাবস্থান। 1908 সাল, তখন মাত্র 9 বছর বয়স বালক দুখু মিয়ার। এই সময় মারা যান তাঁর পিতা। শুরু হয় কাজী পরিবারের দুঃখের দিন। সংসারে অভাব অনটনের কারণে তাঁর শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়। তখন মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য তাকে কাজে নামতে হয়। যে মক্তবে তিনি পড়াশোনা করেছেন এবং সেই মক্তবে কিছুদিন আবার তিনি পড়িয়েছেন। তারপরে সঙ্গে যে মসজিদটা ছিল সেখানে তিনি আজান দিতেন, সেখানে মুয়াজ্জিনের কাজও তিনি করেছেন। বলা চলে বাবার অবর্তমানে বাবার সব দায়িত্বই বালক নজরুল
তাঁর নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। গ্রামের মক্তব ও মসজিদের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই তিনি লোকসংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি যোগ দেন লেটো গানের দলে। লেটো দল হলো ওই তোমার আসানসোলের লোকসংস্কৃতি দল। সেখানে আমাদের কিছুটা ওই কবির লড়াই মতো থাকে, আসলে দাঁড়িয়ে তক্ষুনি গান লিখে তক্ষুনি তোমার সুর করে প্রেজেন্ট করতে। এই লেটোর দলে জন্য তিনি পালা গান রচনা করেছিলেন। সুতরাং বলা যেতে পারে যে তার সাহিত্যিক বা কবি জীবনের শুরু লেটো জীবন থেকে। তখন চুরুলিয়া অঞ্চলে লেটো দলের বিশিষ্ট উস্তাদ ছিলেন নজরুলের চাচা কাজী বজলে করিম, যার আরবি, ফার্সি ও উর্দু ভাষায় চমৎকার দখল ছিল। বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। লেটো দলের সঙ্গে নজরুল বিভিন্ন স্থানে যেতেন, অভিনয় করতেন, মঞ্চের প্রয়োজনে গান লিখতেন, কবিতা লিখতেন। সুতরাং বলা যায় লেটো দলের মাধ্যমেই তার সাহিত্য চর্চার শুরু। পরাধীন দেশ এবং ইংলিশ কালচার একটা চলছে, তাকে ব্যঙ্গ করে, এটা একটা ব্যঙ্গ উঠি। যেমন বলছেন যে আমাদের কৈলাসে তো মহাদেব থাকেন, মহাদেব একটু নেশা টেশা করেন আর কি। একটা রূপকের মাধ্যমে তিনি কিরম কালচার ছিল বলছেন। রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোয়িং, যত সব ইংলিশ ফ্যাশন কি লাইটনিং, ইংলিশ ফ্যাশন সবই তার মরি কি সুন্দর বাহার, দেখলে বন্ধু দেয় চেয়ার, কাম অন ডিয়ার গুড মর্নিং, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোয়িং। বন্ধু আসিলে পরে হাসিয়া হ্যান্ডশেক করে, বসায় তারে রেসপেক্ট করে, হোল্ডিং আউট এ মিটিং, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোয়িং। 1910 সাল লেটো দল ছেড়ে নজরুল ফিরে আসেন ছাত্র জীবনে। ভর্তি হন রানীগঞ্জের সিয়াসোল রাজ স্কুলে। কিছুদিন সেখানে পড়ার পর ভর্তি হন মাথরুন ইংরেজি স্কুলে। মাথরুন নামের বিদ্যালয়টি পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। মাথরুন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ওই সময়কার নামকরা কবি কুমুদরঞ্জন মল্লিক। তাঁর সান্নিধ্য নজরুলকে অনুপ্রাণিত করেছে। কবি কুমুদরঞ্জন এক স্মৃতিচারণে নজরুল সম্বন্ধে লিখেছেন, ছোট সুন্দর ছন্মনে ছেলেটি আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম, সে বড় লাজুক ছিল। প্রতিকূলতার সঙ্গে লড়াই করবার জন্য তাকে লেখাপড়া ছাড়তে হয়েছিল, কিন্তু আবার যখন সুযোগ পেয়েছেন তখন তিনি সেটা সদ্ব্যবহার করতে চেষ্টা করেন। আর্থিক সমস্যা দুঃখু মিয়াকে বেশি দিন পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তিনি আবার কাজে ফিরে আসেন, যোগ দেন বাসুদেবের কবি দলে। কিছুদিন এক রেলওয়ে গার্ডের বাসায়ও কাজ করেছেন। সবশেষে আসানসোল বাজারে এক বেকারিতে রুটি বানানোর কাজ নেন। দিনভর বেকারির দোকানে কাজ করেন আর রাত কাটান স্থানীয় থানার বারান্দায়। অবসরে কবিতা ছড়া রচনা করেন। পরিচয় হয় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সঙ্গে। রফিজুল্লাহ সাহেবের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। 1914 সালের জুন মাসে নজরুলকে দারোগা রফিজুল্লাহ তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালের কাজির শিমলা গ্রামে পাঠিয়ে দেন। এটাই ছিল তদানীন্তন পূর্ববঙ্গে এবং আজকের বাংলাদেশে নজরুলের প্রথম আগমন। এটা কাজী রফিজুল্লাহ দারোগা সাহেবের ঘর। এটা একটা বড় চৌচলা ঘর ছিল, আর কবি থাকতেন ঠিক এই যে এই জায়গাটা, এখানে একটা বড় বাংলা ঘর ছিল, টিনের চৌচালা। এটা আমরা দেখি না। দারোগা রফিজুল্লাহ নজরুলকে ত্রিশালের দড়িরামপুর ইংরেজি স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তির ব্যবস্থা করে দেন। প্রথম দিকে কাজী নজরুল ইসলাম রফিজুল্লাহর বাড়িতে থেকেই দড়িরামপুর হাই স্কুলে লেখাপড়া করতেন। বর্ষাকালে যখন রাস্তা একেবারেই কর্দমাক্ত হয়ে গেল, তখন তার যাতায়াতের সমস্যা হলো। কাজী রফিজুল্লাহ দারোগার স্ত্রী শামসুন্নেসা খানম বলেছেন যে প্রতি রাতেই প্রায় যখন ঘাটুগান হতো, প্রায়ই নজরুল তার সমবয়সীদের সাথে সেই ঘাটুগান শোনার জন্য
চলে যেত রাতের অন্ধকারে। দৈরামপুর স্কুলে ক্লাস 7-এ ভর্তি হন এবং ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ক্লাস 8-এ উঠে তিনি আবার দেশে ফিরে যান। কাজির শিমলা থেকে দরিরামপুরের দূরত্ব 5 মাইল, আসা যাওয়া মিলে 10 মাইলের পথ। সেই পথ ছিল মেঠো পথ, আল পথ। বর্ষাকালে বিল ঝিলের কাদা জল মাড়িয়ে পায়ে হেঁটে কাজির শিমলা থেকে দরিরামপুরে যাতায়াত করতে হতো। পথের দুর্ভোগ এড়াতেই তিনি কাজির শিমলা ছেড়ে স্কুল থেকে অপেক্ষাকৃত নিকটের গ্রাম নামাত্রিশালের বিচুতিয়া ব্যাপারের বাড়িতে লজিং থাকেন। বিচুতিয়া ব্যাপারে আমার বর বাপ আব্বার দাদা, কিন্তু আমাদের জন্ম হয়েছে না তখন আমাদের হাজি সাহেব উনি অত্যাধিক এই কাজী নজরুল সম্পর্কে আমার চেয়ে পূর্বে উনি যোগাযোগ। আমি সাহেবের দেখেছি সাতজনের হাতে। প্রথম দিন যখন গেলাম আমার একটা ছাত্র প্রাইমারি স্কুল মাস্টারি করে, ওর লগো লয়ে গেলাম। আমি দেহাটা কম বেড়াচ্ছি, কম ভিড় দেখা দুটো চিনি না, তুমি আমার লগো ওর লয়ে গেলাম। যখন কবির বাসা গেলাম, সে আমার রোজিং মাস্টার মতো লুকাইছে, আবার চাবাইছে, আমার দিকে তাকাই দিচ্ছে। স্কুলে যেতেন, পড়তেন, কিন্তু পড়াশোনা যেন তার সব জানা। আমরা এই নজরুল একাডেমিতে পড়ি, এটাতে আমার গর্বের বিষয় যে নজরুল এখানে পড়েছেন। মেধাবী কিশোর নজরুল একাডেমিক পড়াশোনার বাইরে বাঁশি বাজানো, গান শোনা, গান গাওয়া, আবৃত্তি ইত্যাদিতে সময় কাটাতেন। ত্রিশালের এই বিদ্যালয়ে তিনি 1 বছর পড়াশোনা করেছেন বলে জানা যায়। তারপর ফিরে যান আসানসোলে। বিচুতিয়া ব্যাপারী বাড়ির বয়স্ক লোকের একেবারে যারা বয়স্ক মানুষ, তারা যে কথাটা বলে সেটা হচ্ছে নজরুল ইসলাম যাওয়ার আগে প্রায়ই রাতে কান্নাকাটি করতেন। তখন একদিন জিজ্ঞেস করেছিল বিচুতিয়া ব্যাপারী যে তুমি কেন রাতে কান্না করো? তখন সে বলেছিল যে মায়ের কথা মনে পড়ে। আরেক ধরনের তথ্য পাওয়া যায় যে নজরুল ইসলাম ফার্সিতে খুব ভালো ছিলেন, যার কারণে এই ফার্সিতে তিনি খুব ভালো নাম্বার পেয়েছিলেন। 95-এর মতো নাম্বার পেয়েছিলেন বা তার উপরে পেয়েছিলেন। কিন্তু অন্য যারা অধিকাংশ ছেলেরা আপনার এই ফার্সিতে ভালো করেনি, একেবারে ফেল করেছিল, যার কারণে ফার্সি শিক্ষক গ্রেস দিয়েছিল 5। নজরুল একেবারে বালক, সে মনে করেছিল যে এই গ্রেসটা আমাকেও দেবে, তাদেরকে 5 দিচ্ছে, আমাকে কেন দিল না। পরবর্তীতে নজরুল ময়মনসিংহ ত্রিশাল সম্পর্কে এক চিঠিতে লিখেছিলেন, ময়মনসিংহ আমার কাছে নতুন নয়, এই ময়মনসিংহ জেলার কাছে আমি অশেষ ঋণী। আমার বাল্যকালের অনেকগুলি দিন ইহার বুকে কাটিয়া গিয়াছে। এইখানে থাকিয়া কিছুদিন লেখাপড়া করিয়া গিয়াছি। আজও আমার মনে সেই সব প্রিয় স্মৃতি উজ্জ্বল ভাস্কর হইয়া জড়িতেছে। এই আশা করিয়াছিলাম আমার সেই শৈশব চেনাভূমির পবিত্র মাটি মাথায় লইয়া ধন্য হইব। উদার হৃদয় ময়মনসিংহ জেলাবাসীর প্রাণের পরশমণির স্পর্শে আমার লৌহ প্রাণকে কাঞ্চনময় করিয়া তুলিব। 1915 খ্রিস্টাব্দে নজরুল আবার রানীগঞ্জের সিয়ারসুল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে 8ম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। 1917 সাল পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ক্লাসের ফার্স্ট বয় ছিলেন, স্কুল থেকে মাসে মাসে বৃত্তি পেতেন, এমনকি অসাধারণ কৃতিত্বের জন্য তাকে ডাবল প্রমোশন পর্যন্ত দেয়া হয়েছিল। সিয়ারসুল রাজ স্কুল থেকে কিছু দূরে মুসলিম ছাত্রাবাস বা মুসলিম মেসে তিনি থাকতেন। পার্শ্ববর্তী হিন্দু হোস্টেলে থাকতেন কবিবন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়। 1911 সালে এই বিদ্যালয়ে এসেছিলেন 5ম শ্রেণীতে ভর্তি, এবং উনি 5ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ইতিমধ্যে নজরুল একবার স্কুল ছেড়ে চলে গেলেন, আবার তিনি দ্বিতীয়বার এলেন এখানে। এই মাঝে যখন স্কুল ছেড়ে তিনি চলে গেলেন, তখন জানা যায় যে স্কুল ছেড়ে চলে যাওয়ার সময় তারপর তিনি ময়মনসিংহে গিয়ে পড়াশোনা করেছেন, তিনি মাতরুন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কেউ কেউ বলেন যে তিনি নাকি ওই বর্ধমানে নিউ স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে উনি যখন আবার এলেন এখানে, এসে টেস্ট বলে একটি জায়গাতে উনি এমনভাবে প্রবন্ধ লিখলেন যে আমাদের সেই সময় যারা পরিচালন সমিতিতে যারা ছিলেন তারা তার প্রতি আকৃষ্ট হয়ে প্রথমেই তাকে 5 টাকার বৃত্তি দিয়েছিলেন মাসে। তখনকার দিনের 5 টাকা বৃত্তি, এটা একবার চিন্তা করার ব্যাপার যে 1911, 12, 13 সালে ওই সময়কার 5 টাকার আজকের মূল্যায়নে তার যথেষ্ট মূল্য ছিল। এই সময় 5 টাকা প্লাস আরও 4 টাকা, অর্থাৎ
ওনাকে 9 টাকা পর্যন্ত, কেউ কেউ বলেন 7 টাকা, কেউ কেউ বলেন 9 টাকা। তখন সেই সময়টায় কোনো অসুবিধায় পড়লে মা তাকে যাই দেখাতেন, মা তার ছোট ছেলে কাজী আলী হোসেন আমার পিতা তাকে পাঠাতেন, যে ওখানে একটা কিছু তিনি মাসে মাসে বৃত্তি পেতেন। সেই বৃত্তির টাকাটা কাজী আলী হোসেনের হাতে তুলে দিতেন। 9ম শ্রেণীতে ওঠার পর তার পরীক্ষা আবার দেওয়া হলো 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে। 10ম শ্রেণীতে আসার পর 1917 সাল, 17 সালের সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি এখানে ছিলেন 1917 সালে। তারপর তিনি সেনাবাহিনীতে চলে যান। শিয়ারশাল রাজ স্কুলে অধ্যয়নকালে নজরুল যে 4 জন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাঁরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণ চন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সালটা 1917, যখন প্রায় যুদ্ধের দামামা বেঁধেছে, বাঙালি পল্টনে যোগ দেবার জন্য একাধিক বাঙালি তরুণ যুবক তারা সেনানিবাসে যাবার চেষ্টা করছে। তখন কাজী নজরুল ইসলাম এবং তার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়, তারা দুজন কিন্তু সেই সেনানিবাসে যোগদান করবার জন্য যান। কিন্তু তার বন্ধুর বুকের ছাতির মাপ 1 ইঞ্চি কম হওয়ার জন্য তিনি সেনাবাহিনীতে যোগদান করতে পারেন না বা সেই সুযোগ পান না। কাজী নজরুল ইসলাম পেরে গেলেন। মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে তিনি ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগ দেন। কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীতে যোগদানের পর তিনি লাহোর হয়ে করাচি সেনানিবাসে 49 বেঙ্গল রেজিমেন্টে পৌঁছান। যেটা একেবারে পৃথিবীর ইতিহাসে প্রায় বিরল ঘটনা, যে মেধাবী ছাত্র পরীক্ষা দিলে আর কদিন বাড়ি স্কুল ছেড়ে চলে আসবে, সে ফার্স্ট বয় হয়েও সে কাউকে কিছু না বলে নিঃশব্দে গিয়ে সৈন্যবাহিনীতে যোগ দিতে চলে গেল। কেন? তার লক্ষ্য তার নিজের ব্যক্তিগত জীবনের প্রতিষ্ঠা নয়, দেশের মুক্তি, দেশের স্বাধীনতা প্রাপ্তি। সৈনিক জীবনটা পুরোটা কেটেছে তার করাচিতে। সেনাবাহিনীতে তিনি তো সৈনিক হিসেবে যোগদান করেন এবং তার পদোন্নতি ঘটেছিল, কারণ আমরা পরে দেখি যে তার যে লেখা কলকাতায় ছাপা হচ্ছে সেখানে কোয়ার্টার মাস্টার হাবিলদার করাচি ক্যান্টনমেন্টে বসে সাহিত্য চর্চা করেছেন। শুধু সাহিত্য চর্চা নয়, সঙ্গীত চর্চাও করেছেন। করাচিতে ওই একই রেজিমেন্টের এক পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শেখেন। অন্যান্য সহসৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন। করাচি সৈন্যাবাসে তারা পোস্টেড হলেন এবং সেখানে ট্রেনিং নিতে শুরু করলেন এবং সেই কঠিন একেবারে পরিশ্রমের কাজ। পরবর্তীকালে শৈলজানন্দকেও চিঠিতে লিখেছিলেন, তুমি এলে পারতে না। সেনানিবাসে বসে নজরুল রচনা করেন তাঁর প্রথম গদ্য বাউন্ডেলের আত্মকাহিনী। এটি তখন কলকাতার সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। গল্প হেনা, ব্যথার দান, মেহেরনিগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি তিনি সেনানিবাসে বসেই লেখেন। করাচি সেনানিবাসে থেকে তিনি কলকাতার প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্মবাণী, সবুজপত্র, সওগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। রুশ বিপ্লবের খবর যখন গোপনে একটা ইস্কা পত্রিকার কপি, ইস্কা কমিউনিস্ট পার্টির যে গোপন পত্রিকা লেনিন যেটা সম্পাদনা করতেন, সেই কাগজটার একটা কপি কি করে সৈন্যবাহিনীতে পৌঁছে যায়, সেইটা দেখি ওরা গোপনে সারা রাত আনন্দ উৎসব করে, খাওয়া দাওয়া করে, গান গায়। উনি প্রেরণা পেলেন, ইন্সপায়ার্ড হলেন একটা নতুন একটা দর্শনে, নতুন জীবন দর্শন তাকে চোখ মেলে দিল। তাঁর কাছে তখন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের লেখা বই ছিল। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে হাবিলদার নজরুলের ইরাক যাওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর তার যাওয়া হয়নি। মাত্র 2.5 বছর ছিল তার সৈনিক জীবন। 1920 খ্রিস্টাব্দে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। নজরুল তখন কলকাতায় ফিরে আসেন। কলকাতায় এসে নজরুল মেডিকেল কলেজের সামনে 32 নম্বর কলেজ স্ট্রিটে অবস্থিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির কার্যালয়ে ওঠেন।
সেখানে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার সম্পাদক কমরেড মুজাফর আহমেদ ও মুসলিম ভারত পত্রিকার কর্ণধার আফজালুল হকও থাকতেন। নজরুলের সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয় মূলত এই মুসলিম সাহিত্য সমিতির অফিস থেকে। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় শুধু মুসলমানরা লিখতেন তা নয়, তৎকালীন বাঙালি সমাজ এবং তার একটা প্রতিফলন এখানে ঘটত। তিনি ইচ্ছে করলে সাব রেজিস্ট্রার হতে পারতেন, মানে ভেটারান হিসাবে, কিন্তু সেটা না করে তিনি সাংবাদিকতায় প্রবেশ করেন নবযুগ পত্রিকায়। কলকাতায় যখন তিনি ফিরে আসেন তখন তার সম্পত্তির মধ্যে ছিল রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি, হাফিজের রুবায়াত এবং একটি বাইনাকুলার। প্রথমে মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। উপন্যাস বাঁধনহারা এবং কবিতা বোধন, সাতিল আরব, বাদুল প্রাতের শরাব, আগমনী, খেয়াপারের তরুণী, কোরবানি, মহরম, ফাতেহা ঈদ আজম এই লেখাগুলি সাহিত্যক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। কবি ও সমালোচক মোহিতলাল মজুমদার মুসলিম ভারত পত্রিকায় নজরুলের খেয়াপারের তরুণী এবং বাদুল প্রাতের শরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন। ঠিক তখন থেকেই বাংলা ভাষার বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। এ সময় মোজাম্মেল হক, কাজী আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ শহীদুল্লাহ, আফজালুল হক প্রমুখের সঙ্গে কবির ঘনিষ্ঠতা হয়। তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেন্দ্র আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে তিনি আরও পরিচিত হন অতুল প্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আতর্থী, শিশির বাহাদুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মলেন্দু লাহিড়ী, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, দীনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ করমতুল্লাহ খাঁ প্রমুখের সঙ্গে। সাম্যবাদী চেতনা নজরুল এক অর্থে বাংলা সাহিত্যে নতুন করে এনেছিলেন। তিনি ইন্টারন্যাশনাল গানটির অনুবাদ করেছিলেন অন্তর্ন্যাশনাল সঙ্গীত হিসাবে এবং সাম্যবাদ, সর্বহারাদের মুক্তির কথা তার দুটি কাব্যগ্রন্থে বলেছেন। কিন্তু এর বাইরেও নজরুলের সমগ্র চেতনার মধ্যে আমরা একটা সাম্যবাদমূলক, মানুষের ঐক্যমূলক যে ভাব দেখি, সেটি তার স্বাদেশিকতার সঙ্গে মিলিত হয়ে আন্তর্জাতিকতার রূপ নিয়েছিল। 1920 সাল কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে সান্ধ্যকালীন দৈনিক পত্রিকা নবযুগ। নবযুগের সম্পাদক ছিলেন শেরে বাংলা AK ফজলুল হক। এই পত্রিকায় কবি ও কমরেড মোজাফফর আহমেদ যোগদান করেন। নবযুগের মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। কলকাতায় মুজাফর আহমদের সঙ্গে তার বন্ধুত্বটা খুব গভীর ছিল এবং মুজাফর আহমদ কিন্তু ক্রমাগত ওই বামপন্থী বা কমিউনিস্ট আন্দোলনের দিকে ঝুঁকে পড়ছিলেন এবং মুজাফর আহমদই কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সেটা যখন হয় কলকাতায় তখন নজরুলও তাদের সঙ্গে ছিলেন। কিন্তু নজরুল একটা সুনির্দিষ্ট ওই বামপন্থী সংগঠনের যে ধরাবাঁধা নিয়মকানুনের মধ্যে যেতে তিনি প্রস্তুত ছিলেন না। নবযুগ পত্রিকায় মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে শিরোনামে একটি প্রবন্ধ লিখেন নজরুল, যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয়। রবীন্দ্রনাথই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন। সেখান থেকে অন্য কবিরা, আধুনিক কবি যাদের বলা হয়, তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা পারেনি। নজরুল পারলেন, কেননা নজরুলের রাজনৈতিক চেতনা ছিল ভিন্ন রকমের। ওরা যে বিদ্রোহটা করছিলেন সেই বিদ্রোহটা ছিল সাহিত্যিক, আর নজরুলের বিদ্রোহটার মধ্যে সাহিত্য তো ছিলই, কিন্তু মূলত সেইটি ছিল মতাদর্শিক। রবীন্দ্রনাথ প্রতিনিধিত্ব করছিলেন যে যুগের, নজরুল তার পরবর্তী যুগের মুখপাত্র হয়ে এসেছিলেন এবং সেই যুগটা হচ্ছে রুশ বিপ্লবের পরবর্তী যুগ। নজরুল হচ্ছেন একমাত্র কবি, তার আগে এরকম কবি আসেননি, যিনি খাঁটি বাঙালি এবং এই বাঙালিটা হচ্ছে রাজনৈতিকভাবে বাঙালি। অর্থাৎ তিনি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, আবার তিনি সম্পূর্ণ শ্রেণী যে বিভাজন, সেই বিভাজন থেকে উত্তীর্ণ। তিনি সাম্যবাদের পক্ষে লিখছেন
এবং শেষ পর্যন্ত নজরুলের পরিচয় হলো যে তিনি একজন সাম্যবাদী কবি। সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। একই সঙ্গে মুজাফফর আহমেদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ উপায়ে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়ন। মৌলানা মোহাম্মদ আলী ও শওকত আলীর নেতৃত্বে খেলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল তুরস্কে মধ্যযুগীয় সামন্ত শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা। নজরুল এই দুটি আন্দোলনের আদর্শে মনে প্রাণে বিশ্বাসী ছিলেন না। তারপরও তিনি অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগ দিয়েছিলেন। এর কারণ এই সংগ্রাম দুটি ভারতীয় হিন্দু মুসলমানদের সম্মিলিত সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল। কবি হিসেবে তার যে শক্তি, সেই শক্তির ভেতরে এই রাজনৈতিক চেতনা ছিল, এবং এই রাজনৈতিক চেতনা না থাকলে তিনি এই ধরনের কবিতা লিখতে পারতেন না, কেননা তাহলে তিনি সাধারণ হয়ে যেতেন এবং তিনি ওই ৩০-এর কবিদের একজন হয়ে যেতেন। ১৯২০-এর দশকের জাতীয় পরিষদের নির্বাচনে তিনি অংশগ্রহণের চেষ্টা করেন। প্রথমে কংগ্রেসে সমর্থন লাভের জন্য তিনি কলকাতা যান, কিন্তু কংগ্রেসের কাছ থেকে তেমন সাড়া না পেয়ে তিনি একাই নির্বাচন করার সিদ্ধান্ত নেন। নির্বাচনে তিনি সফল হতে পারেননি। এ সময় তিনি একসঙ্গে কবিতা ও সঙ্গীতের চর্চা চালিয়ে যাচ্ছিলেন, তবে তখনও তিনি নিজে গান লিখে সুর দিতে শুরু করেননি। সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা তার কয়েকটি কবিতায় সুর দিয়ে স্বরলিপি সহ পত্রিকায় প্রকাশ করেছিলেন। এর মধ্যে রয়েছে হয়তো তোমার পাবো দেখা, ওরে এ কোন স্নেহ সুরধ্বনি। সওগাত পত্রিকার ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় তার প্রথম গান প্রকাশিত হয়। গানটি ছিল বাজাও প্রভু বাজাও ঘন। ১৯২১ সালের অক্টোবর মাসে তিনি বোলপুরে শান্তিনিকেতনে যেয়ে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন। শান্তিনিকেতনে যাত্রায় নজরুলের সফর সঙ্গী ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। ১৯২১ সালে মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে নজরুলের পরিচয় হয়। এবছর এপ্রিলে, অর্থাৎ বাংলা ১৩২৭ সালের চৈত্র মাসে নজরুল আলী আকবর খানের সঙ্গে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দৌলতপুরের পথে রওনা দেন। কলকাতা থেকে চট্টগ্রাম মেল ট্রেনে চেপে প্রথমে গোয়ালন্দ পর্যন্ত হয়তো ট্রেনে আসতেন, তারপরে স্টিমার চাঁদপুর থেকে ট্রেনে আবার কুমিল্লা। এই যাত্রায় ট্রেনে বসে কবি রচনা করেছিলেন তার নীলপরী কবিতাটি। রাতে নজরুল কুমিল্লা শহরের কান্দির পাড়ে আলী আকবর খানের সহপাঠী বন্ধু বীরেন্দ্র কুমার সেনের বাড়িতে ওঠেন। বীরেন্দ্রের মা বিরজা সুন্দরী দেবী, যাকে নজরুল পরবর্তীতে মা বলে ডাকতেন। নজরুল কুমিল্লার দৌলতপুরে ছিলেন প্রায় ৩ মাস। এখানে বসে তিনি লেখেন তার বিখ্যাত একটি কবিতা হার মানা হার। এই সময় তার বিয়ে ঠিক হয় আলী আকবর খানের বোনের মেয়ে নার্গিস আসার খানমের সাথে। কাবিননামায় উল্লেখ করা কিছু শর্তে নজরুল বিরক্ত হন এবং রাগে ক্ষোভে ছেড়ে যান বিয়ের আসর। আমার শ্বশুরের ফুপু আর আলী আকবর খানের ভাগ্নি। শুকনো পাতার নূপুর পায়ে এলো যে ঘূর্ণিবাই, জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে। দৌলতপুর থেকে নজরুল যান কুমিল্লা শহরের বিরজা সুন্দরী দেবীর বাড়িতে। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন। সেখানে বিরজা সুন্দরী দেবীর ভাসুর কন্যা কিশোরী প্রমীলা দেবী তার পরিচর্যা করেন। নজরুল প্রমীলা দেবীর প্রতি অতিশয় প্রীত হন। নজরুল এখানে মোট 5 বার এসেছেন, 1 বছরের অধিককাল এখানে অবস্থান করেছেন 5 বারে। তার জীবনে প্রেম, 2 বার প্রেম, প্রথম প্রেমে এখানে, বিয়েও এখানে, প্রথম গ্রেফতার হয়েছেন, দ্বিতীয়বার গ্রেফতার হয়েছেন এখানে কুমিল্লাতে। ১৯২১ খ্রিস্টাব্দের শেষাংশে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল তখন কুমিল্লায়। এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে। তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে স্বরচিত গান গাওয়া। এখানে এসে
তিনি প্রমীলাদের বাড়িতে থাকতেন। প্রমীলারা ছিলেন অনেক অগ্রসর এবং সেই সময়ের রাজনৈতিক চেতনা সমৃদ্ধ, সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ একটি পরিবার। সমগ্র ভারতব্যাপী চলছিল হরতাল। এই উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন। অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন, ভিক্ষা দাও ফিরে চাও ওগো পুরবাসী। 1921 খ্রিস্টাব্দের একদম শেষ দিকে নজরুল রচনা করেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুধার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। 1922 সালে এটি প্রকাশিত হয় বিজলি ও মুসলিম ভারত পত্রিকায়। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির। এই কবিতার আগের যে কিংবদন্তি, এই কবিতার আগের যে ইতিহাস, এই কবিতার আগের যে নান্দনিক বিবর্তন, এই সব কিছুর একটা নির্যাস কেমন করে এই কবিতায় ঘটে গেছিল, এটা সবসময় ঘটে না। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। তার বন্ধু মুজাফফর আহমদের বাসা এবং সারা রাত জুড়ে তিনি, যেহেতু তিনি সঙ্গীতজ্ঞ, যেহেতু তিনি কবি, যেহেতু তিনি ঔপন্যাসিক, যেহেতু তিনি নাট্যকার, অর্থাৎ শিল্পের বিভিন্ন প্রকরণে কাজ করা একজন ব্যক্তি। আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আর তার সামষ্টিক এই সত্তাগুলো ওই রাতে তার ভিতর ভর করেছিল আমরা বলতে পারি। ফলে কাজী নজরুল ইসলাম ওই মুহূর্তে মানে বহুমাত্রিক একটা স্রষ্টায় পরিণত হয়েছিলেন। বিদ্রোহী প্রকাশের বছরেই তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসাপ্তাহিক পত্রিকা ধূমকেতু। ধূমকেতু পত্রিকার প্রকাশনাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী আসো, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুদিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। ধূমকেতুর প্রথম পাতার শীর্ষে রবীন্দ্রনাথের এই বাণী লেখা থাকত। এই পত্রিকাতেই ভারতবর্ষের মধ্যে প্রথম নজরুল ইসলাম ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দাবি করলেন। এর আগে কোনো নেতা বা কোনো পত্র পত্রিকায় কিন্তু ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি আর কেউ করেনি, এটা নজরুল ইসলাম করলেন। 1922 সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে প্রলয় উল্লাস, আগমনী, খেয়াপাড়ের তরুণী, সাতিল আরব, বিদ্রোহী, কামাল পাশা ইত্যাদি। এগুলো বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল। অসুরপুরে শোর উঠেছে জোরসে সম্ভাল সম্ভাল তাই, কমাল তুনে কমাল কিয়া ভাই, হো কমাল তুনে কমাল কিয়া ভাই। যেমন বিদ্রোহী দিয়ে তিনি বিজয়ী হতে চেয়েছিলেন, প্রেম হচ্ছে তার বিদ্রোহের একেবারে মুখোমুখি একটি বিষয়, যে বিষয়কে তিনি জয় করতে চেয়েছিলেন। তিনি বিজয়িনী কবিতায় বলেছেন, তোমার কাছে হার মানিয়া যে শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। কবি তার মানুষ কবিতায় বলেছিলেন, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তার শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা। খুকি ও কাঠবেড়ালি, লিচু চোর, খাঁদু দাদু ইত্যাদি তারই প্রমাণ। ছিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল ছিঙে ফুল। আমার খোকার মাসি শ্রীও মুখবালা দাসী, মোরে দেখলেই সর্বনাশী, ফেলে ফিক করে এক হাসি। ব্যঙ্গ রসাত্মক বিষয়টিও যে একটা সমাজের একটা অংশ, তিনি কিন্তু তার গানে গানে এগুলো প্রকাশ করেছেন। এবং শিশুদের জন্য কবিতা লেখা, শিশুদের জন্য গান লেখা।
ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে। নজরুল ইসলামের কবিতা পড়বার একটা আলাদা ভঙ্গি আছে, শব্দগুলোকে আলাদাভাবে উচ্চারণ করবার একটা প্রয়োজন আছে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে, মঙ্গল গ্রহের কথা। চুরুলিয়ার গ্রামে জন্মানো একজন মানুষ, তিনি ভাবছেন। ধূমকেতু পত্রিকার ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এটি ছিল রাজনৈতিক কবিতা, যা ব্রিটিশ সরকার স্বাভাবিকভাবে নিতে পারেনি। ৮ নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি তারা নিষিদ্ধ ঘোষণা করেন। এর কয়েকদিন পর ব্রিটিশ সরকার তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত করে। কুমিল্লা থেকে কবিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। নজরুল কি লিখছেন না লিখছেন সেগুলো ইংরাজিতে অনুবাদ করার জন্য ঢাকা কলেজের একজন সংস্কৃত বিভাগের অধ্যাপক গোপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। নজরুলের প্রতিটি রচনা ইংরেজিতে অনুদিত হতো এবং সেটি প্রথমে বেঙ্গল গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারির কাছে যেত। পরবর্তীকালে প্রয়োজন বোধে তিনি এগুলো পাঠাতেন সেন্ট্রাল গভর্নমেন্টের হোম সেক্রেটারির কাছে। কাজে বোঝা যায় যে ব্রিটিশরা নজরুলকে কতটা গুরুত্ব দিয়েছে। ১৯২৩ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন ৪ পৃষ্ঠার বক্তব্য, যেটি রাজবন্দির জবানবন্দি নামে পরিচিত। কলকাতার প্রেসিডেন্সি জেলে বসে তিনি এই ৪ পৃষ্ঠার জবানবন্দি রচনা করেন। পরে বিভিন্ন পত্রপত্রিকা তা প্রকাশিত হয়। তাঁর এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। জবানবন্দিতে নজরুল বলেছেন, আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ্যত্বকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়। ১৬ জানুয়ারি বিচারের পর নজরুলকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বন্দী নজরুলকে প্রথমে আলিপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়, তারপর কখনো হুগলি জেলখানায়, কখনো বহরমপুর জেলখানায় রাখা হয়। তবে তার সবচেয়ে বেশি সময় কাটে হুগলি জেলখানায়। ১ বছর জেল জীবনের প্রায় ১০ মাস কাটে হুগলিতে। এখানে তিনি প্রায় ৪০ দিন অনশনেও কাটিয়েছিলেন। কবির এই দীর্ঘ অনশনে অনেকের মতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বিগ্ন হয়ে অনশন ভাঙার অনুরোধ করে টেলিগ্রাম করেন। নজরুলের বন্দী জীবনের মাঝেই ১৯২৩ খ্রিস্টাব্দের জানুয়ারিতে রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। এতে নজরুল বিশেষ উল্লসিত হয়ে জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। জেল থেকে মুক্তি পাবার পর তিনি পুনরায় সাহিত্য সঙ্গীত রচনায় বিশেষ মনোযোগ দেন। প্রকাশিত হয় কাব্যগ্রন্থাবলী, অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, প্রলয়শেখা ইত্যাদি। কাজী নজরুল ইসলাম হলেন একজন বহুমাত্রিক লেখক। তিনি শুরু করেছিলেন ছোট গল্প রচনার মধ্য দিয়ে, এবং তার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। একই সঙ্গে তিনি রচনা করতে থাকেন বিচিত্রধর্মী অজস্র গান। পরদেশী বধুয়া পেলে কি এত দিনে। কলকাতায় জমিউদ্দিন খাঁ সাহেবের কাছে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন, এবং আগ্রা ঘরানার যে শিল্পীরা ছিলেন সেই সময়, জ্ঞানেন্দ্র গোস্বামী, দীপালি তালুকদার, এদের সঙ্গে
তার একটা ওঠা বসা ছিল এবং ওনারাও কাজী নজরুল ইসলামের অনেক গান করেছেন। সেই সময় সেই বিখ্যাত কলকাতা শহরে যারাই বাংলা গান গেয়ে মানে শাস্ত্রীয় আঙ্গিকের গান গেয়ে নাম করেছিলেন তাদের প্রায় সবাই কাজী নজরুল ইসলামের গান গাইবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছিলেন। নীল যমুনা সলিল কান্তি চিকন ঘন শ্যাম তব শ্যাম রূপে শ্যামলোল সংসার ব্রজধাম চিকন ঘন শ্যাম। ভ্রাতৃত্ব তৈরি করার জন্যে তিনি হিন্দু ধর্মের জন্য যেভাবে একাধারে গান লিখে গেছেন তেমনি মুসলমান ধর্মের জন্য, বিশেষ করে মুসলমান ধর্মে তো তখন গান একেবারেই রক্ষণশীল। গান কেউ গাইছে মুসলমান বাড়ির মানুষ বা বিশেষ করে মেয়েরা, সেটি তো একেবারেই গ্রহণযোগ্যতার কোনো বিষয়ই রাখত না। যদি জনপ্রিয় না হতো, কমার্শিয়ালি সাকসেসফুল না হতেন কাজী নজরুল ইসলাম, এত গান কিন্তু তারা সেই সময় রেকর্ড করত না। 1925 সালে নজরুলের প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয় হিজ মাস্টার ভয়েস কোম্পানি থেকে। তিনি HMVর এক্সক্লুসিভ কম্পোজার হিসেবে কাজ করেন। এখান থেকে তার একটার পর একটা গান রেকর্ডিং হতে থাকে। তখন রজনীকান্ত, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ এদেরই প্রভাব ছিল, সারা দেশে এদেরই গান চলতো, এদের প্রভাব ছিল। উনি নতুন একটা স্বাদ নিয়ে, নতুন একটা পৃথিবী নিয়ে এসে উপস্থিত হলেন। তারা যে 35-36 ধরনের গান তিনি লিখেছেন, তিনি এত গান লেখা সত্ত্বেও, প্রায় রবীন্দ্রনাথের দ্বিগুণ সংখ্যক গান লেখা সত্ত্বেও সেগুলোর শিথিল মিছিল করা হয়নি। এ পর্যন্ত তার রচিত গান 3173টি গান আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এগুলো নজরুল ইনস্টিটিউট থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। বিশেষ করে তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজেকে মেলে ধরেছিলেন তার গানের ভিতর দিয়ে। তিনি নিজে বলেছেন যে সাহিত্যে আমার দান কতটুকু জানা নেই, কিন্তু আমি সঙ্গীতে যে কিছু দিতে পেরেছি সেটা আজকে না হোক, অদূর ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন সবাই এই কথা মনে রাখবেন। নজরুলের গানের সংখ্যা 3500-এর অধিক। নজরুলের গান নজরুল সঙ্গীত নামে পরিচিত। তাঁর গানের বড় একটি অংশ তারই নিজের সুর আরোপিত। গানের মধ্যে রয়েছে ভক্তিমূলক গান, প্রণয় গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যঙ্গাত্মক গান, সমবেত গান, রণসঙ্গীত এবং বিদেশি সুরাশ্রিত গান। স্বাধীনতা আন্দোলনের সময়ে নজরুলের গান সাধারণ মানুষকেই শুধু নয়, আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে। কখনো গাওয়া হয়েছে যে তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, অথবা কারার ওই লৌহ কপট ভেঙে ফেল কর্ণের লোপাট, অথবা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিসে যাত্রীরা হুঁশিয়ার। এই আধুনিক বাংলা গানেরও কিন্তু সূচনা নজরুলের হাতে। গ্রামোফোন কোম্পানিতে নজরুলই প্রথম আধুনিক প্রেমের গান রেকর্ড করাতে শুরু করেন। পরবর্তীকালে অবশ্যই তার সঙ্গে কমল দাশগুপ্ত, নিতাই ঘটক, আরও অনেকে এসে, চিত্ত রায়, এরা এসে যোগদান করেন। কিন্তু এটা ভুললে চলবে না যে আধুনিক বাংলা গানেরও উদ্গাতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার গজল, ইসলামী সঙ্গীত, ইসলামী গান, শ্যামা সঙ্গীত, কীর্তন বিখ্যাত। আমরা স্কুলে পড়েছি দুর্গমগিরি কান্তার মরু, চল চল চল। তো এক কথায় নজরুল ইসলাম আমার একটা প্রচন্ড ভালোবাসার জায়গা।
যেটাকে উনি নৃত্য সম্বলিত নাম দিয়েছেন। নাচের গান নজরুলের আগে নৃত্য সম্বলিত গান সেরকম থাকেনি। হ্যাঁ, অভিনয়ের প্রয়োজনেতে যাত্রা বা নাটকেতে কিছু ব্যঙ্গ জায়গা আসতো, কমেডি আসতো, সেখানে একটু পেন্টে চেপেছে গান গেয়ে গিয়ে মানুষকে হাসাবার চেষ্টা করা হতো, এটা প্রচুর। পরিশীলিত সমাজেতে নাচের গান একটা আলাদা সাবজেক্ট। উনি নাচটাকে নিয়ে খুব রিসার্চ করেছেন, চিন্তা করছেন তা নয়, কিন্তু নাচের প্রয়োজনে গান। লুপ্তপ্রায় রাগ রাগিণীকে অবলম্বন করে হারামণি পর্যায়ের গান ও নতুন সৃষ্ট রাগ রাগিণীর উপর ভিত্তি করে লেখা নবরাগ পর্যায়ের গানগুলো নজরুলের সঙ্গীত প্রতিভার অসামান্য কৃতিত্বের পরিচয় বহন করে। আলগা করগো খোপার বাঁধন दिल वही मेरा फंस गई बिनोद बेनीर जोरीन फीताए अंधा इश्क मेरा कस गई अलगा करगो। তা কতটুকুনি উদ্ভাবনী শক্তি থাকলে, কতটুকুনি মেধা থাকলে নতুন করে রাগ সৃষ্টি করা সম্ভব। মূলত এর উদ্দেশ্য ছিল যে তিনি লক্ষ্য করেছিলেন যে সেই সময় অনেক সুরকার ছিলেন যারা বিভিন্ন রাগ রাগিণীকে মিশিয়ে নতুন ধুন তৈরি করছেন, কিন্তু লক্ষ্য করা গেল যে কোন কোন রাগে মিশ্রণ ভালো হয় সেই দিকে ধ্যান না দিয়ে ওনারা ধুন তৈরি করছেন। এই ব্যাপারটি কবিকে খুব ভাবিয়ে তুলল। তিনি বিভিন্ন রাগ রাগিণী কোনটার সঙ্গে কোনটা ভালো মেশে এমন সুর মিশিয়ে তিনি নতুন রাগের সৃষ্টি করলেন। প্রথম লাইন হওয়ার পরে একটা রাগ চলে সখী বল মধুয়ারে সখী বল মধুয়ারে নজরুলের খুব বিখ্যাত লোকগীতি বা লোকসুরের গান, পল্লী সুরের গান পদ্মার ঢেউ নিয়ে, এটা খাম্বাজ রাগের উপরে বসানো। এখন ধরা যাক যেটা পদ্মার ঢেউ রে। কাজী সাহেব একদিন স্টুডিওতে কাজ করছেন, ধীরেন দাস তার অন্যতম সুহৃদ তাকে একটি চিঠি এনে দিলেন, চিঠি খুললেন, পড়লেন, তাও চিঠি রেখে দিলেন। তারপরে স্টুডিওর কাজ হয়ে গেলে তিনি একটি গান লিখলেন, সুর করলেন, এবং তখন ধীরেন দাস ছিলেন, তাকে দিয়ে গলায় তুলে দিলেন, বলে পরশুদিন তুমি এটা রেডিওতে গাইবে। তারপর জানা গেল সেটি নার্গিসের লেখা চিঠি ছিল, এবং বিচ্ছেদের ২০ বছর পরে সেই চিঠিটি এসেছিল। কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। নার্গিসের সাথে নজরুলের যে এই যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদের পরে নার্গিস পড়াশোনা চালিয়ে গেছেন এবং অপেক্ষায়ও ছিলেন। আমরা জানি নার্গিসও কিন্তু লেখালেখি করতেন। তার একটি বিখ্যাত একটি উপন্যাস আছে তহমিনা। আমরা জানি শাহনামার যে চরিত্র সোহরাব রুস্তম, তিনি তার নিজের জীবনে
ঠিক সেইটি কল্পনা করেছেন যে কাজী নজরুল ইসলাম তার কাছ থেকে হারিয়ে গেলেন, আবার হয়তো ফিরে আসবেন। তো সেই প্রেক্ষাপটকে ভিত্তি করে তিনি লিখেছেন তার বিখ্যাত উপন্যাস তহমিনা। তিনি অপেক্ষায় ছিলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত 1937 সালে তার মামা আলী আকবর খানের প্রেস ম্যানেজার কবি আজিজুল হাকিমের সাথে তার বিবাহ হয় এবং সেই বিবাহে, সেই সংসারে তার সন্তান সন্ততি হয়েছে। পরবর্তীতে তিনি বিদেশে চলে যান এবং যুক্তরাজ্যে তিনি বসবাস করতেন। সেইখানে তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানে তিনি সমাধিস্থ হন। দেশের গান করেছেন, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। আবার তিনি প্রেমের গান গাইছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আবার দেখা যাচ্ছে যে প্রকৃতি নিয়ে গান করছেন, বসন্ত এলো 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 রে। তারপর দেখা যাবে যে তিনি বলছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, বিচার চাহি না আমি, দয়া চাহে এ গুনাহগার। হিন্দুদের জন্য লিখছেন, আমার হাতে কালি মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি। তার যে এই গানের সিলেকশনের ক্ষেত্রেও আমি দেখলাম যে তিনি শিল্পী নির্বাচন করেছেন। ইসলামী গানের জন্যে বা পল্লী গানের জন্যে আব্বাস উদ্দিনকে, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীকে উচ্চাঙ্গ সঙ্গীতের জন্যে, ধীরেন্দ্রচন্দ্র মিত্রকে উচ্চাঙ্গ সঙ্গীতের জন্যে, জ্যোতিকা রায়কে আধুনিক গানের জন্য। আঙ্গুরবালা, ইন্দুবালা, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, হরিমতি, দীপালি নাগ, ধীরেন দাস, কে মল্লিক, আব্বাস উদ্দিন প্রমুখ শিল্পীরা নজরুলের গান গেয়েছেন। প্রেমের গান আমরা দেখতে পারি যে মানুষ অভিভূত হয়ে যায় তার গানে, তার কবিতায়। সালের 25 এপ্রিল শুক্রবার কলকাতার 6 নম্বর হাজি লেনের বাসায় আশালতা সেনগুপ্ত প্রমীলা ও নজরুলের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। প্রমীলাকে নজরুল দুলি নামেও ডাকতেন। দুলিদের পৈতৃক বাড়ি মানিকগঞ্জের তেওতা গ্রামে। পরে তাঁরা কুমিল্লার কান্দির পাড়ে স্থায়ী হন। তার মায়ের নাম গিরিবালা দেবী, বাবার নাম বসন্ত কুমার সেনগুপ্ত। তবে প্রমীলা এসে তার জীবন ভরিয়ে দিয়েছিলেন এ সম্পর্কে বক্তব্য কিছু নেই। তিনি যেসব গান লিখেছেন তার ডাক নাম উল্লেখ করে অনেক গান লিখেছেন এবং সেগুলো খুব অনবদ্য এবং তাতে তার ভালোবাসাও খুব প্রমাণ পাওয়া যায়। এবং তিনি যে কাব্যসঙ্গীতগুলো লিখেছেন যেন মনে হয় প্রায় গানই সে প্রমীলাকে উদ্দেশ্য করে লিখেছেন। তো সুতরাং এটাতে কোনো সন্দেহ হয় না যে তাদের দুজনের মধ্যে অত্যন্ত গভীর প্রেম ছিল, ভালোবাসা ছিল। একাধিক তিনি নাটক রচনা করেছেন, একাধিক নাটকে তিনি গান গেয়েছেন, সুরারোপ করেছেন, তিনি অভিনয় করেছেন, তিনি যাত্রাপালা করেছেন, তিনি লেটোর দলে অভিনয় করেছেন। জনম মম হেন শিষ্য মিলিল আমার, এসো মধুবনে নয়ন মুদিয়ে হৃদ পদ্মে হের বাতাসা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে সিনেমাগুলোর সাথে যুক্ত ছিলেন, তিনি পরিচালক হিসেবে ছিলেন, সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন, কাহিনীকার হিসাবে, সংলাপ রচয়িতা হিসাবে কিংবা অভিনেতা হিসাবে। সেরকম কিছু চলচ্চিত্রের নাম যদি আমরা দেখি, যেমন ধ্রুব, সাপুড়ে, এগুলো কিন্তু অনেক সিনেমা আবার বাংলায়ও হয়েছে, তাৎক্ষণিকভাবে হিন্দিতেও কিন্তু মুক্তি পেয়েছিল। প্রাসঙ্গিকভাবে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসকে কেন্দ্র করে যে চলচ্চিত্রটি হয়েছিল, সেখানে কাজী নজরুল ইসলাম মিউজিক ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন। 1926 সালের জানুয়ারিতে কবিতার বন্ধু হেমন্ত সরকারের ডাকে সাড়া দিয়ে সপরিবারে কৃষ্ণনগরে যান। সেখানে তিনি 1928 সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস করেন। প্রথমে গোলাপট্টি এলাকায় ও পরে চাঁদ সড়কের গ্রেইজ কটেজ নামক বাড়িতে তিনি থাকেন। কৃষ্ণনগর শহরে
এই বিএন এলিয়াস পাওয়ার জেনারেট করে ডিস্ট্রিবিউট করতো কৃষ্ণনগর শহরের মধ্যে। তারপরে তদানীন্তন পশ্চিমবঙ্গ সরকার বিএন এলিয়াসের কাছ থেকে এই প্রপার্টিটা নিয়ে নেয়। তখন এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আওতায় চলে আসে এবং তখন এই গ্রেস কটেজ তখন নাম হয়নি, এটা তখন WBSEBরই একটা প্রপার্টির হিসাবে ছিল। শোনা যায় কৃষ্ণনগরে গোপাল ভাঁড় খ্যাত নদিয়ার রাজবাড়িতে কবি যেতেন। তখনকার মহারাজকে কবি তার হাতের ঘড়ি উপহার দিয়েছিলেন। It touches everyone's heart. কারণ উনি যেটা বলছেন মানুষের কথাটাই বলছেন, কিন্তু ধর্ম নিরপেক্ষভাবে বলছেন। He was ahead of his times. মহারাজা ঘৌনিশের ঘড়ির কালেকশন তখনকার দিনে বিখ্যাত ছিল এবং কাজী নজরুল যে ঘড়িটা পড়েছিলেন সেটাই মহারাজার সঙ্গে আলাপ হওয়ার পরে বুঝতে পারেন অত্যন্ত প্রাণের মানুষ, যেটাকে বলে মানে মাটির মানুষ, প্রাণের পরিচিতি, প্রাণের আনন্দ। বললো আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার এটা যদি আপনাকে দিই আপনি ব্যবহার করবেন? অবশ্যই করব, কেন করবেন না? আপনি ভালোবেসে দিয়েছেন, আপনি আনন্দ করে দিয়েছেন, আপনি আমাকে নিজের আপন করে দিয়েছেন, আমি সেটা ব্যবহার করব না? তবে একটা জিনিস, আমি মেটালের ব্যান্ড পরতে পারি না, কাজে ওটা আমি চামড়ার ব্যান্ড লাগিয়ে পড়বো, তাতে আপনার কোনো আপত্তি নেই তো? না 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 না, আমি আপনাকে ভালোবেসে দিচ্ছি, আপনি এটা যে আপন করে নিয়েছেন এটা ভেবেই আমি আনন্দ পেলাম। উনি মহারানীকে একখানা চেন দিয়েছিলেন, যেটা এখানে রাখা আছে, চেন উইথ লকেট, সেটাও উনি দিয়েছিলেন। মহারাজা কনিষ্ঠচন্দ্রর সঙ্গে ঘনিষ্ঠতা সব মিলিয়ে উনি এর ভেতর একটা, যেটা আমার ছেলে বললেন, যে একটা প্রাণ পেয়েছিলেন। কৃষ্ণনগরের গ্রেইজ কটেজে বসে নজরুল তার মৃত্যু ক্ষুধা উপন্যাস রচনা করেন। কান্ডারি হুঁশিয়ার কবিতা সহ বহু সাড়া জাগানো গজল গান তিনি কৃষ্ণনগরে থেকেই লেখেন। এখানকার বিলুপ্ত নদী অঞ্জনার কথা জানা যায় নজরুলের গানে। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো। 1929 সাল, মাত্র 30 বছর বয়স, তিনি অ্যালবার্ট হলে, যেটা বর্তমানে কফি হাউস কলেজ স্ট্রিটে, সেখানে বাঙালি জাতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং সেই সভায় সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, প্রধান অতিথি সুভাষচন্দ্র বসু এবং তৎকালীন কলকাতা শহরের সব তাবড় তাবড় মানুষ একটা মহা সমারোহে কবিকে বাঙালি জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া, এটা অনেক বড় ব্যাপার। তখন সুভাষচন্দ্র বসু সেই সভাতে যে উক্তিটি করেছিলেন সেটা খুবই স্মরণীয়। তিনি বলেছিলেন যে আমরা যখন যুদ্ধে যাব তখন নজরুলের গান গাইব, আমরা যখন কারাগারে যাব তখন নজরুলের গান গাইব। এই দুটোই সত্য হয়েছে। তিনি বহু ভাষাবিদ ছিলেন। ছোটবেলাতেই আমরা জানি যে তার চাচা বজলে কবির ফার্সির একজন সুপণ্ডিত ছিলেন এবং ভালো একজন কবি ছিলেন। চাচার কাছ থেকে তিনি ফার্সি ভাষা খুব ভালোভাবে শিখেন, মক্তবে তিনি ভালোভাবে আরবি ভাষা শিখেন। আমরা জানি যে কাব্য আম্পারা বইয়ের যে ভূমিকাটি তিনি লিখেছেন, সেখান থেকেও আমরা বুঝতে পারি যে তিনি আরবিতে কতটা দক্ষতা তার ছিল। আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল পবিত্র কোরআন শরীফের বাংলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে এতদিন তা করে উঠতে পারিনি। বহু বছরের সাধনার পর খোদার অনুগ্রহে অন্তত পড়ে বুঝবার মতো আরবি ফার্সি ভাষা আয়ত্ত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। কোরআন শরীফের মতো মহাগ্রন্থের অনুবাদ করতে আমি কখনো সাহস করতাম না, বা তা করবারও দরকার হতো না যদি আরবি ও বাংলা ভাষায় সমান অভিজ্ঞ কোনো যোগ্য ব্যক্তি এদিকে অবহিত হতেন। নজরুল ইসলামকে কপিরাইটের পর কপিরাইট বিক্রি করতে হয়েছে। হ্যাঁ, বাড়ির দুর্দশা,
তারপরে তোমার নইলে হাঁড়ি চলবে না, আবার টাকা নিয়ে ফিরছে, দেখলো বই পাগল, দেখলো কলেজ স্ট্রিটে বই সাজানো, হ্যাঁ, তা বই সাজানো, বই কিনে বাকিটা পাওনাদার বসে আছে, বলছে তুমি একটু পরে এসো, আমি আবার নিয়ে আসছি। নজরুল ছিলেন সাম্যের কবি, অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক। তিনি তার 4 সন্তানের নাম রাখেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ বুলবুল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। তার প্রথম পুত্র নবজাতক অবস্থায় জন্মের 3 মাসের মাথায় মারা যান। 1930 সাল। নজরুলের অনেক খ্যাতি, অনেক যশ, অথচ বৈষয়িক জীবনে অভাব অনটন। এর মধ্যে 1930 সালের 7 মে কবিপুত্র বুলবুল বসন্ত রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে কবি ভীষণভাবে ভেঙে পড়েন। উচ্ছল উচ্ছ্বাস ছেড়ে কবি হয়ে যান নিশ্চুপ। তার জন্য যে অনেক কষ্টকর ছিল তার এই মৃত্যুটি, সেই মৃত্যুর কারণে কিন্তু তিনি রচনা করেছিলেন ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। কাজী নজরুল ইসলাম চিঠি লিখেছিলেন তার পুত্র কাজী অনিরুদ্ধকে। বাবা নীনামণি, তোমারও চিঠি পেয়েছি, চমৎকার লেখা তোমার, তোমাকে এবার সাহেব বাড়িতে চাকরি করে দেব। তোমার ফুল পেয়েছি, চমৎকার ফুল, সুন্দর গন্ধ, ভগবানকে দিয়েছি তোমার ফুল, তিনি তোমার ফুল পেয়ে খুব খুশি হয়েছেন। নজরুল গভীরভাবে উপলব্ধি করেছিলেন সেটি হচ্ছে হিন্দু মুসলমান সমস্যা। এই সমস্যা আজও কিন্তু একেবারে দূর হয়নি। নজরুল হিন্দু মুসলমান উভয়ের ইতিহাস এবং পুরাণ থেকে বিষয় নিয়ে তাদেরকে উদ্বোধিত করতে চেয়েছেন, তাদেরকে জাগ্রত করতে চেয়েছেন এবং তারা যেন একসঙ্গে ইংরেজ শাসনের বিরুদ্ধে দাঁড়ায় সেইটা চেষ্টা করেছেন। তখনকার দিনের ওই একটা মারাত্মক সাম্প্রদায়িক বাতাবরণে নজরুলের যে অসাম্প্রদায়িক মনোভাব এবং প্রচার, বিশেষ করে স্বাধীনতা প্রাক স্বাধীনতার যুগে তার যে ভারতবর্ষের মানুষকে স্বাধীনতায় উদ্দীপ্ত করা, তার যে গান, তার যে লেখা, তার যে শক্তি, এই শক্তি ছিল তার মধ্যে বিরাট। এবং আমি মনে করি যে এই স্বাধীনতার পাওয়ার ক্ষেত্রে নজরুলের গান এবং ভারতবর্ষের দ্বিধাবিভক্ত মানুষকে এক করে যাওয়ার জায়গায় নজরুলের একটা বিরাট বড় ভূমিকা ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ। তোমার বাণীরে করিরি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। নজরুল ইসলাম বলছেন, আমরা তো হযরতের কথা শুনিনি, তিনি তো বলেনি ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবি। দাদু তো ভীষণ কম খেতেন, অনেক খাওয়া থাকবে কিন্তু খেতেন কম। বাবার ডায়েরি থেকে পেয়েছি যে তার সকালবেলার খাওয়া ছিল পরোটা এবং লুচি এবং তার সাথে ডিম পোচ বা ডিম অমলেট। এটা তার অত্যন্ত প্রিয় খাবার ছিল, ডিম। রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করতেন, ভীষণ শৌখিন ছিলেন। তার একটা সাজার বাক্স ছিল, তিনি ভীষণ কমলা রং, গোধূলি রং, সবুজ রঙের পাঞ্জাবি পরতে পছন্দ করতেন। কলকাতার জীবনে কবি অসংখ্য বাড়িতে থেকেছেন। নানা কারণে তাকে বসবাসের জন্য একটার পর একটা বাড়ি বদল করতে হয়েছে। উল্লেখযোগ্য ঠিকানার মধ্যে রয়েছে কৈলাস বোস স্ট্রিট, আহমদ টার্নার স্ট্রিট, জেলিয়াটোলা স্ট্রিট, সীতানাথ রোড, রাজেন্দ্রলাল স্ট্রিট, রামকান্ত বোস স্ট্রিট, বউবাজার স্ট্রিট, ওয়েলসি স্ট্রিট, জি হরি ঘোষ লেন, মন্মথ দত্ত রোড, কলেজ স্ট্রিট, প্রতাপ চ্যাটার্জি লেন, হাজি লেন, মসজিদ বাড়ি স্ট্রিট, শ্যাম স্ট্রিট, ক্রিস্টোফার রোড। নানা জায়গায় এসছেন, কুমিল্লাতে বিশেষ করে এসছেন, চট্টগ্রামে গেছেন, কিন্তু এর সূত্রপাতটা হয়েছিল ত্রিশাল দরিরামপুর। নজরুল বিভিন্ন সময়ে ঢাকার বাংলা একাডেমি, পুরনো ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সন্দ্বীপ, নোয়াখালী, সিরাজগঞ্জ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল প্রভৃতি স্থানে সাহিত্য সমাবেশ কিংবা রাজনৈতিক কারণে সফর করেছেন। ঢাকায় যাদের সাথে কবির ঘনিষ্ঠতা হয় তারা ছিলেন অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্র, অধ্যাপক কাজী মোতাহার হোসেন,
বুদ্ধদেব বসু, অজিত দত্ত, প্রতিভা সোম রানু, উমা সেন, ফজিলাতুন্নেসা প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্রী ফজিলাতুন্নেসার প্রতি নজরুলের গভীর ভালোবাসার কথা জানা যায়। 1939 সালে নজরুল পত্নী প্রমীলা শয্যাশায়ী হন। তিনি তার শরীরের নিম্নাংশ নড়াচড়া করতে পারতেন না। এ অবস্থাতেও তিনি কবির সেবা শুশ্রূষা এবং সন্তানদের দেখাশোনা করতেন। মা শুয়ে থাকতেন, এখানে মাথার কাছে বাবা বসতেন, আর আবার আসন না পেতে দিলে বসতেন না, দাঁড়িয়ে থাকতেন, আসনটা পেতে দিলে বসতেন। তো যাই হোক ওইখানে বসতেন আর মা খাইয়ে দিতেন, দিয়ে তোয়ালে দিয়ে মুখ টুক মুছিয়ে যাও বলতে বাবা গুট করে নিজের ঘরে চলে যেতেন। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন। 1942 সালের 9 জুলাই আকাশবাণী কলকাতা কবি কাজী নজরুল ইসলামের উপস্থাপনায় সরাসরি প্রচারিত হচ্ছে হারামনির আসর অনুষ্ঠান। গত 6 বছর ধরে প্রতি মাসে একবার প্রচারিত হওয়া এই অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বিভিন্ন রাগ নিয়ে আলোচনা হয়, গান হয়। আজও তাই হচ্ছে। জনপ্রিয় এই অনুষ্ঠান শুনছেন বহু মানুষ বহু প্রান্ত থেকে। হঠাৎ কণ্ঠ জড়িয়ে যায় কবির, থেমে যায় বাংলা ভাষার দামাল কবি, বাংলা সাহিত্যের ধূমকেতু কাজী নজরুল ইসলামের কণ্ঠস্বর। তার দারিদ্র, ওদিকে তার ভগ্ন স্বাস্থ্য, স্ত্রীর রোগ এবং সর্বোপরি পুত্রের যে বিয়োগ, বুলবুলের যে মৃত্যু, এইগুলো তাকে পীড়া দিল এবং সমস্ত ব্যবস্থাটা তার উপর চেপে বসল, যার কারণে তিনি শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারতে নিভৃত সময় কাটাতে থাকেন। 1952 সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। প্রায় 11 বছর হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ব্যতীত তাকে তেমন কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এরই মধ্যে 1945 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে একটা নার্স চাই, আমার মা উমা কাজে এসে সেই নার্সিং ব্যাপারটা নিলেন। নার্সিং শেষ হয়ে গেল, 4 বছর হয়ে গেল, তখন আমার মনটা খুব খারাপ লাগতো। সবাই কাজ করে, আমার ভালো লাগে না। তখন আমার বান্ধবীকে বললাম, তোকে এক জায়গায় নিয়ে যাই। তখন আমার ওই কবির বাড়িতে নিয়ে আসলো। কবির বাড়িতে নিয়ে আসে, তখন মায়ের কাছে বসলাম, প্রমীলা কাজীর কাছে। তখন বললাম যে কবি কোথায়? তো উনি থাকতেন এর পাশে আর বাবা থাকতেন এদিকে। 1952 খ্রিস্টাব্দে কবি ও কবি পত্নী প্রমীলাকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। কবি 4 মাস রাঁচিতে ছিলেন। ওনার সাথে আমি রাঁচিতেও গিয়েছিলাম, ডেভিসের ওখানে। তখন আমি কবিকে সেবা করতাম, কাপড় পরিয়ে দিতাম, গোসল করিয়ে দিতাম। 1953 সালে একটি নিরাময় কমিটি গঠন করে চাঁদা তুলে কবিকে লন্ডন এবং ভিয়েনায় নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসা ব্যর্থ হলে কবি পত্নী তাকে নিয়ে কলকাতা ফিরে আসেন। সবচেয়ে বড় দুঃখ যে একটা নিরাময় সমিতি গঠন করে তাকে ট্রেনে করে বম্বে পাঠানো হয় এবং বম্বেতেও থেকে পানির জাহাজে করে তাকে লন্ডনে ভিয়েনায় পাঠানো হয়। আপনারা সবাই জানেন 53 সালে আবার তিনি ফিরে এসেছিলেন নিরাময় না হয়ে। একদিন আমার মনে আছে বাবা আবৃত্তি শেখাচ্ছেন পাশের ঘরে, আর আমি মিষ্টি, আমার ভাই বাপি, আমরা দাদুর ঘরে খেলাধুলো করছি। একটু জোরে বোধহয় খেলছিলাম আমরা, আওয়াজ হচ্ছিল। বাবা ওই ঘর থেকে এসেই আমাদের খুব বকা দিচ্ছিলেন, আর দাদু প্রায় রেগে গেলে কিন্তু করে একটা মুখ দিয়ে একটা বড় আওয়াজ করতেন। মানে আমরা দাদুর পিছনে চলে যেতাম 3 ভাই বোন, আর দাদু উঠে দাঁড়িয়ে বাবাকে সেদিনকে একদম আঙুল দিয়ে বকা দিলেন। 1960 সালে ভারত সরকার নজরুলকে পদ্মভূষণ খেতাবে
ভূষিত করে। বাবাকে প্রায় দেখেছি দাদুর সামনে আবৃত্তি করতে। দাদুর কবিতাগুলো একটার পর একটা আবৃত্তি করে যাচ্ছেন, আর দাদু অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। এবং বিদ্রোহী যখন আবৃত্তি করতেন, দাদুর মধ্যে একটা উত্তেজনা ভাব দেখতাম। গাড়ি বাবার পছন্দ ছিল খুব। ওই যে বললো যে অন্য কিছু না, টিকিট টিকিট করে যায়, এগুলো গাড়ি গতি। তারপরে যখন ক্রাইসলারটা কিনেছিল, তার ড্রাইভারের নাম ছিল চণ্ডী। তা যাই হোক, এখন বাবা খুব রাঁচিতে বেড়াতে ছেলেপুলে নিয়ে গেছে। তারপরে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িটা বেঁকে চলে এসে গেছে, এবারে ওইরকমভাবে গাড়ি রাখেনি, হয়তো ইনস্টলমেন্টও বাকি ছিল, কিছু হতে পারে। তারপরে একটা স্ট্যান্ডার্ড গাড়িও বোধহয় কিনেছিল। 1962 সালে 30শে জুন শনিবার মাত্র 52 বছর বয়সে নজরুল পত্নী প্রমীলা দেবী তার কলকাতার পাইকপাড়া বাসাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে চুরুলিয়ায় সমাহিত করা হয়। শৈলজানন্দ মুখোপাধ্যায় বাবার ছোটবেলার বন্ধু। শৈলজা কাকু আমাদের পাড়ায় থাকতেন। তিনি এলেন, তিনি এসে বাবা সান্ত্বনা দিচ্ছে পিঠে হাত দিয়ে, বাবা কাগজ দেখছেন। আবার উনি যখন বললেন নুরু, তার নাম নুরু, দুলি চলে গেল। মায়ের নাম দোলন চাপা ছিল, ডাক নাম করে দুলি বলা হতো। তো খানিকক্ষণ তাকালেন, কিন্তু কি হলো, কিন্তু দেখলেন আপনি নিয়ে যাওয়া হলো চুলে, সব ঠিক আছে। কিন্তু যখন সব্যসাচী বাবাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন, যে এতদিন তো আমাদের কাছে ছিল, মা যেতে পারতেন না অসুস্থ বলে, সেজন্য মা বাবা আমাদের কাছে ছিল, এখন বাবাকে নিয়ে যাব। যে ঘরে মা ছিলেন, মা বাবা এক ঘরেই থাকতেন। তা সেইখান থেকে বেরিয়ে মার চৌকিটার কাছে এসে বাবা জোর করে হাত ছাড়িয়ে নিলেন আমার স্বামীর। তখন বলে কি হলো বাবা, কি হলো বলো। তখন মানে ওই চৌকিটা দেখে মানে বক্তব্য যে ছিল কোথায় গেল। 1969 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নজরুলকে সম্মানসূচক ডি.লিট প্রদান করে। মিষ্টি খেতে খুব পছন্দ করতেন। আমরা ওনাকে সকালবেলায় একটা আলাদা চিড়ে দই খাওয়াতাম, আর বিকেলবেলা দুধ রুটি, পাউরুটি এসব খাওয়াতাম। কিন্তু মিষ্টি এত পছন্দ, আমি নিজে ছানা কেটে ছানার সন্দেশ বানিয়ে ওনাকে খাওয়াতাম। মা খাইয়ে দিতেন, ভাত বাড়া দিয়ে গোসল করলেই উনি রান্নাঘর দেখিয়ে দিতেন আঙুল দিয়ে। জ্ঞান ছিল সব, কিন্তু বলতে পারতেন না আর কি। তার জন্মদিন আসলে, 11ই জ্যৈষ্ঠ আসলেই দাদু যেমন খুব খুশি হয়ে যেতেন, এবং বাড়িটা একটা সাজ রব পড়ে যেত, আর প্রচুর লিচু, আম, কাঁঠালের ঝুড়িতে ভরে যেত ঘর। আর দাদুর জন্যে নতুন জামা কাপড় আসতো, সব কিছুই নতুন। এই জানলাতে দেখা যেত সব। কলকাতা কর্পোরেশন থেকে ছাত্রছাত্রীরা এসে পুরো বাড়িটাকে সাজিয়ে ফেলতেন, এবং নিচে যে মঞ্চ করা হতো, যেসব শিল্পীরা আসবেন দাদুর জন্মদিনে গান করবেন, তাদের পরিবেশনা দেবেন, তাদের জন্য একটা মঞ্চ তৈরি করেছে। গোটাটাই কলকাতা আর্ট কলেজ থেকে ছেলেমেয়েরা সেগুলো করতেন, এবং হাজার হাজার মানুষ আমি দেখেছি লাইন দিয়ে সারাদিন ধরে দাদুকে দেখে যাচ্ছেন, আর দাদুকে ফুলে ফুলে ঢেকে দিচ্ছেন। আমাদের ছোটদের একটা দায়িত্ব ছিল যে দুই পাশে বসে থাকতে হবে। দাদুর যখন গলাটা এত পর্যন্ত মালা দিয়ে ঢেকে যাবে, ওই মালাগুলো খুলে খুলে আমরা পাশে রাখবো। ভীষণ বিরাট করে জন্মদিন হতো। ফুলেরও জলসায় নীরব কেন কবি, সত্যি সেদিন নীরব থাকতেন না তিনি, একদম আহ্লাদে মানে আটখানা হয়ে যেতেন, এত অপূর্ব একটা হাসি দিল। একটা হাঁটু তুলে বসতেন, একটা হাঁটু তুলে একটা নিচে রেখে বসতেন। কবির একটা স্বভাব ছিল এইভাবে শুয়ে থাকা। আমি গিয়ে দাঁড়ালাম, কাজী সব্যসাচী দরজায় দাঁড়িয়ে বলছেন পানি আয়। ওমা, আমি দেখি যে তীরের উপরে বারবার তাকাচ্ছেন। তখন আমি উঠে কবির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। ছাতা পছন্দ করতো না, ছাতা চশমা। 1972 সালের 24 মে অসুস্থ কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। হাজার খালি মানুষ দেখলাম, মানে দাদুকে দেখার জন্য তারা উদ্গ্রীব। আমরা তো তখন অনেক ছোট, এত লোক দেখে ভাবছি কি করে নামানো হবে দাদুকে, আমরাই বা নামবো কী করে। তখন দাদুকে নিয়ে আমার মা, চাচিরা সব ওই প্লেনের সামনের গেট দিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডিতে নিয়ে যাওয়া হলো, এবং আমাদের ছোটদের অন্যান্য সবাইকে নিয়ে আরেকটা গাড়ি করে ধানমন্ডিতে রওনা দিলাম।
ধানমন্ডিতে যখন এয়ারপোর্ট ছাড়ছি আমরা, পুরনো এয়ারপোর্টটায় তেজগাঁওয়ে, তখন দেখছি হাজার হাজার স্কুলের ছেলে মেয়ে এবং মানুষজন অজস্র ফুল আমাদের গাড়ির উপরে ছড়াচ্ছে, দাদুর গাড়ির উপরে ছড়াচ্ছে। ঢাকায় আসার পর অনেক চিকিৎসা সত্ত্বেও কবির স্বাস্থ্যের বিশেষ কোনো উন্নতি হয়নি। 1974 খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করেন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলকে সম্মানসূচক ডিলিট প্রদান করে। 1976 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান ও 21 পদকে ভূষিত করে। তাঁর জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 সালের 29 আগস্ট সকাল 10:30 সকলকে কাঁদিয়ে চির বিদায় নেন বিদ্রোহের কবি, সাম্যের কবি নজরুল। বাংলাদেশে তার মৃত্যু উপলক্ষে দুদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়। ভারতের আইনসভায় কবির সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেয়া হয়। তার রচিত চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়। নজরুলের স্মৃতি বিজড়িত ত্রিশালে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তার যে কাজ, সে কাজকে এমনভাবে জিয়ে রাখতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে একটা দেশ, একটা জাতি, একটা মানে দেশকালের ঊর্ধ্বে উঠে তিনি অবিস্মরণীয় হয়ে থাকেন। এবং তারই একটা মাধ্যম কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। প্রতিটা ডিপার্টমেন্ট, 19টা ডিপার্টমেন্ট এখানে আছে। 19টা ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টে একটি অত্যাবশ্যকীয় কোর্স হিসাবে জাতীয় কবি নজরুল ইসলামের জীবনী এবং কর্ম বিষয়টিতে সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে একটি কোর্স। বাংলাদেশে সরকারিভাবে স্থাপিত হয়েছে গবেষণা প্রতিষ্ঠান কবি নজরুল ইনস্টিটিউট। কবির জন্মভিটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চুরুলিয়ায় নজরুল একাডেমি নামে একটি বেসরকারি নজরুল চর্চা কেন্দ্র আছে। আসানসোল শহরে 2012 সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আসানসোলের কাছেই দুর্গাপুর মহানগরের লাগোয়া বিমানবন্দরটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। কলকাতার নিউ টাউনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নির্মিত হয়েছে নজরুল চর্চা ও স্মৃতি সংরক্ষণে দৃষ্টিনন্দন স্থাপনা নজরুল তীর্থ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই পবিত্র ইচ্ছাকে বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। পাশে কবর দি